তো আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আপনাদের জন্য। তো আজকের ক্লাসে আমরা কিছু পজিটিভ এবং নেগেটিভ যে ট্যাগ ওয়ার্ড এগুলো আমরা ডিসকাশন করব এবং তার সঙ্গে আজকে থাকবে আমাদের কিছুটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে কিছু পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব এবং তার আগে কিছুটা পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আমরা এবার দেখে নেব। ঠিক আছে, তো চলুন দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই। পরবর্তীতে আরও ধামাকা ক্লাস আসতে চলেছে। অল সাবজেক্টের আমরা দিয়ে দেব আপনাদের পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের পেইড গ্রুপে। ঠিক আছে, কিংবা আমাদের অ্যাপে আপনারা এটা পেয়ে যাবেন। তো দেখুন, পজিটিভ ট্যাগ ওয়ার্ড জেনারেলি কি হয়, যেমন যদি কোনো অপশনে আপনারা দেখেন যে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ আছে, মানে শিশু কেন্দ্রিক পদ্ধতি, এটা আমরা বাংলা এবং ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজে আমরা এই শব্দগুলোকে আমরা ভাগ করেছি। তার কারণ যেমন যদি আপনার বাংলাতে যদি আসে তো 100% আপনারা এই বাংলা থেকে আপনারা দেখতে পাবেন, এবং বাংলা না এসে শুধু যে বাংলাতে প্যাডাগজি আসে তা নয়, আমাদের সিডিপিতেও কিন্তু প্যাডাগজি আছে, আমাদের সোশ্যাল সায়েন্সেও কিন্তু প্যাডাগজি আছে, ম্যাথসেও কিন্তু আমাদের প্যাডাগজি আছে, তাছাড়া আমাদের যে ইবিএস রয়েছে ইবিএসেও কিন্তু প্যাডাগজি রয়েছে, বা ইংলিশ সাবজেক্টেও কিন্তু আমাদের প্যাডাগজি রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের প্যাডাগজি রয়েছে এবং এই শব্দগুলা আপনাদের একদম মাস্টার হিসেবে কাজ করবে পুরো এজ এ হোল পেপারে। ক্লিয়ার ভাই? তো যদি আপনারা দেখেন চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ কোথাও আছে, সঙ্গে সঙ্গে এটাকে আপনারা শুদ্ধ বলে ধরে নেবেন। তো এই ক্ষেত্রে একটা কন্ডিশন আপনারা দেখবেন, একটা শুধুমাত্র কন্ডিশন আমরা একটু মনে রাখবো। প্রশ্ন যদি বলে যে নিচের কোনটা সত্য নয় বা হুইচ ইজ নট ট্রু, অর্থাৎ প্রশ্নটা যদি নেগেটিভ থাকে তাহলে আনসারের মধ্যে যে নেগেটিভ ট্যাগ ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা যখনই থাকবে সেটা কারেক্ট আনসার হবে। যদি বলে নিচের কোনটি সঠিক নয়, কোনো অপশনে যদি আপনারা ক্রেমিং দেখতে পান তাহলে এই অপশনটাই কিন্তু কারেক্ট হবে। যদি দেখেন আপনারা রোট মেমোরাইজেশন যদি আপনারা দেখতে পান তাহলে এটা কিন্তু কারেক্ট হবে। যদি দেখে থাকেন যে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ বা ড্রিল মেথড যদি দেখেন তাহলে কিন্তু এটা আপনাদের কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর প্রশ্নে যদি বলে নিচের কোনটা সঠিক, তাহলে এই নেগেটিভ ওয়ার্ড যেগুলো থাকবে এগুলোকে কেটে দেবেন, আর পজিটিভ ওয়ার্ড যেটা থাকবে এটা আপনার কারেক্ট হবে। ক্লিয়ার? তো আমরা দেখাবো আপনাদের প্র্যাকটিসে সবগুলা, টেনশন নট। তো যদি কোনো অপশনে আপনারা চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ কিংবা ডু অ্যাকশন রিসার্চ বা বিটুইন এলএস আর ডাব্লিউ, মানে এলএস আর ডাব্লিউ সিকোয়েন্সে চলছে, বা হ্যাবিট ফরমেশন যদি আপনারা দেখতে পান, অর্থাৎ এলএস আর ডাব্লিউর মধ্যে অভ্যাস গঠন, শিশু কেন্দ্রিক পদ্ধতি বা অ্যাকশন রিসার্চ করা বা ছাত্ররা অনুসন্ধান করে, এটাকে আরেকটা বলে হিউরিস্টিক মেথড, কিংবা অনুসন্ধান, খোঁজা, ডিসকভার করা, ক্রিয়েটিভিটি, এই সবগুলা শব্দ হচ্ছে এক একটা পজিটিভ ওয়ার্ড। ঠিক এখানে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ যেমন পজিটিভ, এখানে কিন্তু টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ কিন্তু নেগেটিভ হয়ে যাবে। কারণ আপনি যেমন শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, এটা কিন্তু আগেকার দিনে ছিল, বর্তমানে কিন্তু এটা নেই প্যাডাগজিতে। এখানে শিক্ষকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় না, এখানে ছাত্রের উপর গুরুত্ব দেওয়া হয়। ছাত্র কি করে শিখবে, একটা ছাত্রকে আমরা কি করে শেখাতে পারি, কি করে পড়ালে সে কি করে বেশি বুঝবে, এটা আমাদের মুদ্রা কথা। আমি এজ এ টিচার কি করে পড়ালাম বা কি করে পড়াবো, এটা মূল গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি কি করে পড়ালে ছাত্রটা ভালো করে বুঝতে পারবে, দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা। তো এটাকে বলা হচ্ছে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ এবং টিচার সেন্টার্ড অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য। তারপর এখানে দেখুন ড্রিল মেথড। ড্রিল মেথড মানে ড্রিল পদ্ধতি, অর্থাৎ হিন্দিতে যাকে বলে রাটনা বা রাটকার শেখানো, মানে জবরদস্তি তাকে শেখানো। তো শিশুকে আমরা জবরদস্তি শেখাতে পারি না। রুট মেমোরাইজেশন মানে মুখস্থ করা। ঠিক আছে, মেমোরাইজেশন মানে মুখস্থ করা যখন থাকবেন সঙ্গে সঙ্গে এটাকে ভাবেন এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। বা ক্রেমিংও মানে এক ধরনের গতানুগতিক মুখস্থ করার মধ্যে পড়ছে। মাঙ্গিক আপ মেকানিক্যাল লার্নিং, অর্থাৎ যান্ত্রিক শিক্ষা। ঠিক আছে, তো বা তুতা পাখির মতো মুখস্থ করা, আলটিমেটলি মুখস্থ করা যখনই আমরা দেখব তখন সঙ্গে সঙ্গে আমরা এটাকে কেটে দেবো, এটা আমাদের নেগেটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে ছাত্ররা সবসময় কি থাকতে হবে, ছাত্ররা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, তাদের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। ছাত্রদের মধ্যে সবসময় অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে। যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকে তাহলে কিন্তু ছাত্ররা ভালো করে শিখতে পারবে না, বুঝতে পারবে না।
অন্যদিকে যখনই আপনারা দেখবেন প্যাসিভ ট্রেস, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ছাত্ররা নিষ্ক্রিয় হয় না, বা ছাত্রদের উপর আমরা কি দিই না, ট্রেস দিই না। ট্রেস মানে চাপ বা বোঝা মানে হচ্ছে বার্ডেন, বা ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ, বা ইউজিং ডিকশনারি অর্থাৎ ডিকশনারি ব্যবহার করা বা অভিধান ব্যবহার করা, নোটস প্রোভাইডিং ছাত্রদেরকে যে নোট প্রদান করে দেওয়া, যে আমি তোমাদের কোনো কিছু বুঝালাম না, তোমরা একটা কাজ করো, এই নোটগুলা নিয়ে নাও, এইগুলা নিয়ে তোমরা পড়ে শিখে নাও। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবেন। ছাত্রদেরকে আমরা কখনো নোট প্রোভাইড করি না, মূল বিষয়বস্তু যেটা রয়েছে সেটা আমরা খুব ভালো করে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি ছাত্র যদি চায় তবে এই আমার ক্লাস থেকে সে নিজে নোট বানাতে পারে, এটা হচ্ছে পজিটিভ। আর আমি তাকে ডাইরেক্ট নোট প্রদান করব, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। প্রত্যেকটি জিনিস খুব ভালো করে এক এক করে আপনাদের বুঝতে হবে। তারপর অ্যাক্টিভ পার্টিসিপেশন বললাম পজিটিভ। ইনভলভমেন্ট, ছাত্ররা যেখানে ইনভলভমেন্ট থাকবে বা জড়িত থাকবে, সেটা হচ্ছে মূল পজিটিভ ওয়ার্ড। ব্রেন স্টর্মিং মানে চিন্তা ভাবনা করা, তো ব্রেন স্টর্মিং বা ছাত্ররা যেখানে চিন্তা ভাবনা করবে মানে তার মধ্যে ক্রিয়েটিভিটি বিল্ড হবে, ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি হবে, ঠিক আছে, সমালোচনা চিন্তা সে করতে পারবে, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তারপর দেখুন এখানে ইনফারেন্স, ঠিক আছে ভাই, ইনফারেন্স মানে অনুমান করা। তারপর হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়াল অ্যাপ্রোচ মানে বহুভাষিক পদ্ধতি, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আমরা ছাত্রদেরকে বিভিন্ন ভাষায় পড়াবো, শুধু একটা ভাষায় আমরা তাকে পড়াবো না। ক্লিয়ার ভাই? নেক্সট আমরা স্লাইডে কি আছে দেখি, অনেকগুলো আছে, ঠিক আছে, দেখতে থাকুন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। এনকারেজ মানে কি স্যার, মানে উৎসাহিত করা। যখনই কোনো অপশনে আমরা দেখবো এনকারেজ করা, ছাত্রদের উৎসাহিত করতে হবে, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। রিয়েল লাইফ ইন্টারেকশন মানে বাস্তব জীবনের মিথস্ক্রিয়া, ঠিক আছে, বা যদি বলি অ্যাক্টিভিটি কিংবা অ্যাক্টিভ পার্টিসিপেশনও বলতে পারি, বা প্রোভাইডিং অপরচুনিটি, এই সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যখনই আমরা কোনো অপশনে দেখব, এটা কিন্তু আপনার কারেক্ট আনসার হয়ে যাবে, একটু মাথায় রাখবেন। কার্যকলাপ, অংশগ্রহণ বা সুযোগ প্রদান বাংলায় রয়েছে। তারপর দেখুন রিড অ্যান্ড কম্প্রিহেনশন মানে পড়া এবং বোঝা, যে কোনো জিনিস আমাদের পড়তে হবে এবং পড়ে আমাদের বুঝতে হবে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, হোয়াট ইজ রিডিং, আমরা রিডিং এর ক্লাসে বলেছিলাম আপনাদের, তবুও কথা প্রসঙ্গে আরেকবার বলে নিই যে রিডিং, হোয়াট ইজ রিডিং, এখানে কি লেখা আছে এগুলো আমি এক এক করে দেখে দেখে পড়ে নিলাম, ঠিক আছে ভাই। এনকারেজ, রিয়েল লাইফ ইন্টারেকশন, উৎসাহিত করা, বাস্তব জীবনের মিথস্ক্রিয়া, অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, প্রোভাইডিং অপরচুনিটি, কার্যকলাপ, অংশগ্রহণ, সুযোগ প্রদান, এইভাবে আমি পড়ে নিলাম। ইট ইজ নট এ রিডিং, এটাকে আমি পড়া বলবো না। তো স্যার এটাকে পড়া নয়, তো পড়া মানে কি? আরে নতুন করে আপনি কি শেখাতে চলেছেন? ইয়েস, আমি নতুন করে শেখাতে চলেছি ভাই। তো রিডিং মানে হচ্ছে এখানে যা লেখা আছে এইগুলো পড়ে আমাকে বুঝতে হবে। যদি আমি এখানে কি লেখা আছে এইটা জিনিস যদি আমি পড়ে বুঝতে পারি, তাহলে এটা আমার পড়া হয়েছে। ফর এক্সাম্পল, আরেকটা একদম দারুণ এক্সাম্পল আপনি দিতে চলেছি। যেমন ধরুন কোনো একটা স্কুলের দেওয়াল কিংবা স্কুলের গেট, আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা স্কুলের একটা গেট, একটা ক্লিয়ার হয়, এটা হচ্ছে আমাদের কোনো বিদ্যালয়ের একটা গেট। তো গেটের সামনে লেখা আছে নো পার্কিং, ঠিক আছে, ক্লিয়ার। আমরা অনেক সময় দেখতে পাই নো পার্কিং, ফাইন 500। আমরা এই ধরনের লেখা দেখলাম, আমরা লেখাটা পড়লামও, নো পার্কিং ফাইন 500, এটা পড়ে আমি পড়লাম, পড়ার পরেও আমি গেটের সামনে আমার বাইকটা রেখে চলে গেলাম কিংবা আমার গাড়ি রেখে চলে গেলাম। তার মানে কি, এটা আমি পড়লাম, পড়ার পরেও কিন্তু গেটের সামনে আমি কি করলাম, এই বাইকটা রেখে চলে গেলাম। তার মানে ওই জিনিসটা পড়ে আমি কিন্তু বুঝলাম না যে এখানে কি বলা হয়েছে। যদি আমি বুঝতাম যে নো পার্কিং ফাইন 500, যদি আমি এটা পড়ে বুঝতে পারতাম, তাহলে কিন্তু এখানে আমি বাইক রাখতাম না, কারণ এখানে লেখা আছে যে এখানে পার্ক করা যাবে না, গাড়ি রাখা যাবে না, যদি রাখা হয় তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। ক্লিয়ার ভাই? তো এই জিনিসটা পড়ে যখন আমি বুঝবো তখন আমি গাড়ি রাখবো না, আর যখনই আমি এই পড়াটা এই লেখাটা পড়ে আমি বুঝে নিতে পারবো, তখনই আমার কি হয়ে যাবে, এটাকে বলবো আমার রিডিং করা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝে গেল। আচ্ছা, এবার আমরা দেখি কানেক্ট উইথ পাস্ট লার্নিং। সব সময় আমরা ছাত্রদের যখন শেখাবো তখন পূর্ববর্তী শিক্ষার সঙ্গে আমরা কানেক্ট করব। শিশুটা আগে কি শিখেছে তার উপর বেস করে আমরা পরবর্তীতে আসবো, একদম ডাইরেক্ট তাকে নতুন একটা বিষয় আমরা
শিখাতে যাব না। ফর এক্সাম্পল তাকে আমি ত্রিভুজের ধারণা শিখাতে চলেছি, তাকে আমি বৃত্তের ধারণা শিখাতে চলেছি। যে কোনো সাবজেক্ট আমি ব্যাস দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করছি, আমার মাথায় চট করে এটা চলে আসলো। আপনারা যে কোনো সাবজেক্টে রিলেট করতে পারেন। যদি ছাত্রকে আমি ত্রিভুজ কিংবা বৃত্ত যদি শেখাতে চাই, তাহলে একদম চড়াক করে তাকে আমি বলবো না যে এইভাবে একটা ত্রিভুজ হয়, আমি তাকে বলবো না। আমি তাকে বলবো যে এই ধরনের তুমি কি দেখেছো আগে, এই ধরনের তুমি কি দেখেছো। তখন সে বলবে যে স্যার আমি তো সিঙ্গাড়া দেখেছি, সিঙ্গাড়া দেখতে এই ধরনের হয়। তারপর এই গুণ একটা তাকে আমি অঙ্কন করে দিলাম। সে বলল, আমি তাকে জিজ্ঞাসা করতে হবে যে স্যার দেখো তো তোমরা এই গুলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিসের মতো দেখতে। তখন সে বলবে যে স্যার আমার বাড়িতে আমার মা কিংবা বোন রুটি তৈরি করে, এটা দেখতে স্যার রুটির মতো লাগছে। কিংবা স্যার আমরা যে ভাত খাই এই ভাতের থালার মতো লাগছে। কিংবা কেউ বলবে না স্যার এটা থালার মতো না, এটা ছোট আছে, তো এটা কিন্তু প্লেটের মতো লাগছে। তার মানে এই যে প্লেট, থালা, রুটি এটা গোলাকৃতি থাকে, এটা কিন্তু তার আগের জানা আছে, ফার্স্ট লার্নিং, এটা তার আগের জানা আছে। তো এবার আমি তাকে এই ফার্স্ট লার্নিং এর সঙ্গে কানেক্ট করব, বলবো যে হ্যাঁ এটা দেখতে কিরকম, গোলাকার। হ্যাঁ, তো এই গোলাকার যদি কোনো জিনিস থাকে এটাকে আমরা জিওমেট্রিক্যালি ভাষায় আমরা কি বলি জানো, এটা আমরা বলি, এটাকে আমরা এই যে গোল জিনিস যখন আমরা ম্যাথমেটিক্সে কিংবা জিওমেট্রিকে যখন ইউজ করি তখন সেটার একটা নাম আছে, নামটা কি, বৃত্ত। এটা রুটি থেকে বৃত্ততে আমরা আসবো। তার মানে এই ফার্স্ট লার্নিং এর সঙ্গে আমরা কানেক্ট করব। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ম্যাথ নয় এমন নয়। ক্লিয়ার? তারপর দেখুন ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, ছাত্রকে স্বাধীনভাবে শিখতে দিন। আপনি তার উপর প্রেশার ক্রিয়েট করবেন না, তাকে আপনি ইনস্ট্রাকশন দেবেন না। ইনস্ট্রাকশন এটা হচ্ছে, বা ইনস্ট্রাক্ট করা এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, বা নির্দেশ দেওয়া এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবেন। ছাত্রদের আপনি কখনো ইনস্ট্রাকশন করবেন না, ইনস্ট্রাকশন দেবেন না বা ইনস্ট্রাক্ট করবেন না। ইন্ডিপেন্ডেন্ট, তাকে স্বাধীনভাবে শিখতে দিন। কনস্ট্রাকটিভিজম গঠনবাদ, পজিটিভ ওয়ার্ড। লিডারশিপ, নেতৃত্ব, ছাত্রদেরকে লিডারশিপ করার সুযোগ দিন যাতে করে সে ক্লাসের মধ্যে এটা লিডারশিপ করতে পারে। চাইল্ড ল্যাঙ্গুয়েজ ইজ রিসোর্স, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, চাইল্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। আমরা ছাত্রকে কি করব, তার যেটা ভাষা রয়েছে, শিশুর যেটা ভাষা রয়েছে ওই ভাষাকে আমরা সম্পদ হিসাবে গ্রহণ করব। যেমন যে কোনো শিশুর মাতৃভাষা, কোনো শিশুর মাতৃভাষা বেঙ্গলি হতে পারে, কোনো শিশুর মাতৃভাষা এখানে আমাদের হিন্দি হতে পারে, কোনো শিশুর মাতৃভাষা আমাদের তামিল হতে হবে। তার এই মাতৃভাষাকে অর্থাৎ এই শিশুর ভাষাকে আমরা একটা রিসোর্স হিসাবে গ্রহণ করতে হবে। এই তার মাতৃভাষাকে ধরে ধরে আমরা তাকে, এই যে এটা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা, এটাকে ধরে ধরে আমরা দ্বিতীয় ভাষায় নিয়ে যাব। গতিকে তার প্রথম ভাষাকে সবসময় আমরা সম্পদ হিসাবে গণ্য করব। তার প্রথম ভাষা কিংবা শিশুর ভাষাকে আমরা কখনো কি করব না ভাই, কখনো আমরা ইগনোর করব না। ঠিক আছে, কখনো ইগনোর করব না, কখনো আমরা তাকে অবহেলা করছি না, বা কখনো তাকে বলবো না যে তোমরা এই ধরনের ভাষা ইউজ করবে না। অবহেলা, উপেক্ষা এই ধরনের শব্দগুলো যখনই থাকবে তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হলো। তারপর দেখুন প্যাসিভ, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। আগে বলেছিলাম ছাত্ররা কি থাকে, আমার অ্যাক্টিভ থাকে। ছাত্ররা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেকটা কাজে। এখানে প্যাসিভ যখনই আসবে তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার কি, নেগেটিভ। আইসোলেট করা, আইসোলেট মানে বিচ্ছিন্ন করা। যেমন আমরা সিডিপিতে একটা প্রশ্ন পেয়েছিলাম যে বাইগোটস্কির মতে নিচের কোনটি কারেক্ট। আমরা গত ক্লাসে আপনাদের সলভ করেছি, হয়তো বা যারা ক্লাস দেখেছেন বা আমাদের লাইভে ছিলেন তাদের মনে আছে। তো একটা অপশনে ছিল সোশিয়াল আইসোলেট, একটা অপশন ছিল সোশিয়াল আইসোলেট। তো আপনারা কি করেছিলেন, আপনারা সবাই জানেন যে বাইগোটস্কি কিন্তু সমাজ নিয়ে কথা বলেছিলেন। তো যেহেতু বাইগোটস্কি সমাজ নিয়ে কথা বলেছিলেন, তো এখানে প্রশ্ন বলেছে যে নিচের কোনটি বাইগোটস্কির তথ্যমতে সঠিক, এই ধরনের প্রশ্নটা ছিল। তো আপনারা কিন্তু বেশিরভাগই আমাদের লাইভ ক্লাসে এই অপশনটা কারেক্ট করেছেন। কেন কারেক্ট করেছেন, আপনারা দেখছেন যে বাইগোটস্কি তো সমাজ নিয়ে কথা বলেছেন, সোশিয়াল, তো তার মানে এখানে সোশিয়াল আছে, তার মানে এটা কারেক্ট আনসার হবে। কিন্তু ভাই এখানে একটা শব্দ দেওয়া আছে আইসোলেট। আইসোলেট মানে কি, বিচ্ছিন্ন, মানে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। তো বাইগোটস্কি তো সমাজ থেকে বিচ্ছিন্ন করতে বলেননি, উনি বলেছিলেন সমাজের সঙ্গে সংযুক্ত হতে। সমাজ নিয়ে কথা বলেছিলেন, সমাজের সঙ্গে কানেক্ট করেছিলেন, সমাজ থেকে তিনি বিচ্ছিন্ন করেননি। সুতরাং আইসোলেট যেখানে আছে এটা আমরা কি করব, কেটে দেব। আরেকটা অপশনে ছিল ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজ অপশনটা আমাদের কারেক্ট ছিল। সোশিয়াল অপশনটা কারেক্ট হতো যদি আইসোলেটটা না থাকতো। ক্লিয়ার ভাই? তো এই ধরনের শব্দগুলো যদি আমরা না দেখি তাহলে কি হবে, এই বাইগোটস্কি প্রশ্ন এসেছে, বাইগোটস্কি আমরা বারবার ক্লাসে বলি যে বাইগোটস্কি সোশিয়াল, তারপর কালচার,
তারপর ল্যাঙ্গুয়েজ, এই তিনটা নিয়ে কথা বলেছিলেন। তো যখন এই অপশনে সোশ্যাল দেখলেন আপনারা টিক করে দিলেন, কিন্তু এখানে পিছনে যে একটা সোশ্যালের পিছনে যে আইসোলেট একটা ছিল এটা কিন্তু আপনার দেখেননি। তাই এই জিনিসগুলো আপনাকে খুব ভালো করে একটু ফোকাস করতে হবে বা ফলো করতে হবে। পেন পেপার ওয়ার্ক, তারপর অনলি, শুধুমাত্র কাগজ কলমের কাজ না, শুধুমাত্র কাগজ কলমের কাজ আমরা দেব না। শুধুমাত্র LSRW, অর্থাৎ একটা শব্দ আছে যার নাম হচ্ছে অনলি। এখানে সংক্ষিপ্তভাবে আমি বলে দিই, একটা শব্দ হচ্ছে অনলি। বাংলায় আমরা বলতে পারি কেবল, কিংবা বলতে পারি মাত্র, কিংবা বলতে পারি শুধুমাত্র। এই শব্দগুলো যখনই থাকবে এই শব্দগুলা কি হবে আমার, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে অফার গাইডেন্স, ছাত্রদের নির্দেশনা প্রদান করা। আমি আগে বলেছিলাম যে আমরা তাকে নির্দেশনা প্রদান করি না। নেক্সট, এমপ্যাথি মানে সহানুভূতি দেখানো, ছাত্রদেরকে সহানুভূতি দেখানো, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। ডিসকভার মানে আবিষ্কার করা, ছাত্রদেরকে কোনো কিছু ডিসকভার করার কিংবা আবিষ্কার করার বা ক্রিয়েটিভিটি করার তাকে আমি সুযোগ দেব। ছাত্রটা যেন আমার কি বলে, সে যেন ক্রিয়েটিভ কিছু একটা তৈরি করতে পারে। তারপর হচ্ছে এক্সপোজার মানে অভিজ্ঞতা লাভ। তারপর ফ্যাসিলিটিং এ চাইল্ড, একটা শিশুকে আমরা সবসময় কি করতে হবে, সহায়তা করতে হবে। শিশুকে যদি সে একদম কিছু নাই জানে, সবসময় তাকে আমি কি করব, সহায়তা করতে হবে আমাকে। কন্টেক্সচুয়ালাইজড মানে প্রাসঙ্গিক, এই প্রাসঙ্গিকভাবে তাকে শেখাতে হবে। আজকে আমি একটা জিনিস এখানে আছি ক্রিয়েটিভিটিতে, ধরে নিন এখানে আমি ক্রিয়েটিভিটি আছি, চট করে আমি যদি অন্য একটা প্রসঙ্গে ডাইরেক্ট চলে যাই তাহলে সেটা ছাত্ররা বুঝবে না। আমি যে টপিকটা নিয়ে পড়াচ্ছি এই টপিক রিলেটেড প্রসঙ্গ টেনে এনে আমি পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও তাকে পড়াতে পারি। যেমন পাঠ্যপুস্তকে আমার কিন্তু এই বৃত্ত এবং এই ত্রিভুজটা ছিল আজকের ক্লাসে, কিন্তু আবার আজকের ক্লাসে কিন্তু আমার এই যে চারকোণী অর্থাৎ চতুর্ভুজ কিংবা আয়ত এটা কিন্তু ছিল না। কিন্তু এই জিনিসগুলা বুঝাতে গিয়ে প্রসঙ্গক্রমে যদি আমি এই জিনিসগুলো আনি তাহলে ছাত্ররা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে। এটাকে বলা হচ্ছে প্রাসঙ্গিকভাবে শেখানো। তো প্রসঙ্গক্রমে আমি এগুলা কিন্তু আমার পাঠ্যপুস্তকে আপাতত নাই, ধরে নিই আমি আমার পাঠ্যপুস্তকে এগুলা নাই, কিন্তু পাঠ্যপুস্তক থেকেও আমি কি করতে পারি, এগুলো আমি মানে এক্সট্রা আমি করতে পারি। যেমন ধরুন ছাত্রকে আমি 5 টাকা আর প্লাস 2 টাকা যোগ করতে হবে, সুতরাং 60 টাকা। এখানে আমি তাকে এই টাকার হিসাবটা শেখাতে গেলে আমি তাকে একটা দোকানে নিয়ে গেলাম, মানে দোকানে নিয়ে গেলাম বলতে ফিজিক্যালি নয়, এমনিতে আমি তাকে দোকানে যদি নিয়ে যাই, অর্থাৎ তাকে যদি বলি যে চলো আমরা একটা দোকানে, তুমি ভেবে নাও যে এখন তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে তোমাকে 5 টাকার একটা জিনিস দিয়েছে, 5 টাকার একটা চকলেট কিনেছো আর 2 টাকার একটা চকলেট কিনেছো, তোমাকে দিয়েছিলাম আমি 10 টাকা, এবার তোমার কাছে কত টাকা থাকলো এবার একটু আইডিয়া করো তো। এবার দেখুন তাকে এই প্রসঙ্গক্রমে আমি দোকানে নিয়ে চলে গেছি, ক্লিয়ার না? তো দোকান কিন্তু এখানে আমি দোকানে নিয়ে যাব এই ধরনের কোনো কথা কিন্তু আমার এই টেক্সট বুকে লেখা নেই। টেক্সট বুকে খালি জাস্ট ছিল 5 + 2 = কত ধরে নেই, বা 5 + 2 - 3 মানে কত, বা 10 - 5 + 2 এটা কত, এই ধরনের ছিল। তো এটা বুঝাতে গিয়ে আমি তাকে দোকানে নিয়ে চলে গেলাম। তো তার মানে এটা হচ্ছে প্রাসঙ্গক্রমে বা প্রসঙ্গক্রমে আমি তাকে শেখালাম। ক্লিয়ার ভাই? আগে বলেছিলাম মাল্টিল্যাঙ্গুয়ালিজম বা বহুভাষিকতা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, প্রত্যেক ছাত্রকে আমার কি করতে হবে, ব্যক্তিগতভাবে মনোযোগ দিতে হবে। যেমন ধরুন আমাদের পেইড গ্রুপে যারা আছে আপনারা জানেন, আপনাদের প্রত্যেককে আমরা কি করি, এক এক করে টার্গেট করি। কারণ কে আমাদের আজকের মক টেস্টের আনসার দিল, কে মক টেস্টের আনসার দিল না, কে আমাদের লাইভ ক্লাসে ছিল, কে ক্লাস দেখলো না, এই সবগুলো জিনিস আমরা মনিটর করি। এবং কিছু কিছু আপনাদেরকে আমরা পার্সোনালি ফোন করেছি যে আজকে আপনি ক্লাসে ছিলেন না কেন। আপনি যদি এইভাবে ক্লাসে না থাকেন, প্রত্যেকটা ক্লাস যদি না থাকেন, তাহলে আপনার রেজাল্ট কি হতে চলেছে আপনি কি জানেন? তো এই ধরনের কিছু কিছু আমরা ইন্ডিভিজুয়ালি যারা একদম মানে ডাইরেক্ট অ্যাবসেন্ট থাকে আমাদের ক্লাসে, মক টেস্টে, প্রত্যেকটা জিনিসে তারা একদম মানে প্যাসিভ থাকে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, তো তাদেরকে আমরা কি করি, ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করার চেষ্টা করি। ক্লিয়ার? তো এজ এ টিচার হিসাবে আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমার কি করতে হবে, ব্যক্তিগতভাবে মনোযোগ দিতে হবে যে কোন ছাত্রটা বুঝতে পারছে না, কার কি সমস্যা হচ্ছে, সব ধরনের উৎসাহ প্রদান করতে হবে ছাত্রদের মধ্যে। তারপর কোলাবোরেশন বা পিয়ার সাপোর্ট, আমরা এখানে কমা ছিল, কমা থাকবে। কোলাবোরেশনের পিয়ার সাপোর্ট অর্থাৎ সহযোগিতা বা সহপাঠীদের সহায়তা। ছাত্ররা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে গ্রুপ স্টাডি করবে বা সহযোগী সহপাঠীদের মধ্যে সাপোর্ট পাবে, সহপাঠীর সহায়তা পাবে, সে ভালো করে জিনিসটা বুঝতে পারবে। ক্লিয়ার ভাই? এইগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এবার এই সম্পর্কে কিছু নেগেটিভ আমরা দেখি, যেমন
এমপ্যাথি বলেছিলাম সহানুভূতি, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ ওয়ার্ড। আর সিম্প্যাথি দেখানো বা সমবেদনা দেখানো, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এখানে দুইটা ওয়ার্ড একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে এমপ্যাথি মানে সহানুভূতি মানে পজিটিভ, আর সিম্প্যাথি মানে সমবেদনা মানে নেগেটিভ। হাইড বা কাভার করা মানে লুকানো বা গোপন করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা কোনো কিছু আমরা মানে একটা প্রশ্ন আমার জানা নেই, আমি এই প্রশ্নটা আমি কি করলাম, চাপিয়ে দিলাম। এজ এ টিচার হিসেবে ছাত্র আমাকে একটা প্রশ্ন করলো, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে যে একজন শিক্ষক হিসাবে একটা ছাত্র আমাকে প্রশ্ন করলো যে স্যার এই প্রশ্নের আনসারটা কি হবে। তখন আপনার জানা থাকে, তখন আপনি কি করবেন? তখন একটা অপশনে থাকবে যে আপনি লুকালেন, আপনি অপশনটাকে গোপন করে দিলেন, ছাত্রদেরকে ধমকালেন, ছাত্রদেরকে আপনি পরবর্তীতে আরও প্রশ্ন করলেন। তো এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখন নেগেটিভ হবে। ফোকাস অন টেক্সট বুক, শুধুমাত্র পাঠ্য পুস্তকের উপর ফোকাস করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, বিশেষ করে ম্যাথ প্যাডাগজির ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড যখনই থাকবে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ম্যাথসের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড ইউজ করা যেখানেই হবে সেটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যায়। ক্লিয়ার? সেটা মাথায় রাখবেন। আমরা ম্যাথসেরও আমরা প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে টেক ওয়ার্ড দিয়ে দেবো আপনাদের, খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। স্কোল্ড, বিট কিংবা টাচ, বকাঝোকা করা, মারধর করা, স্পর্শ করা, এই সবগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। কন্ট্রোল ক্লাস অর্থাৎ নিয়ন্ত্রিত ক্লাস যখনই থাকবে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ক্লাসটা নিয়ন্ত্রিত হয় না। কম্পিটিশন বা প্রতিযোগিতা, একজন ছাত্রের সঙ্গে আরেকজন ছাত্রের প্রতিযোগিতা করা, কম্পিটিশন, ঠিক আছে, বা কম্পিটিটিভ এক্সাম, আমরা এখানে ছাত্রদের পড়াচ্ছি যাতে করে তারা কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করে। এই ধরনের শব্দগুলো আপনি যখনই পাবেন, বা কম্পিটিশন লাগিয়ে দেওয়া, দেখি কম্পিটিশন, এই কম্পিটিশন বা প্রতিযোগিতার শব্দটা আপনি যখনই পাবেন মনে রাখবেন এটা হচ্ছে কি আপনার ভাই নেগেটিভ ওয়ার্ড। অনেকগুলা নেগেটিভ পজিটিভ ওয়ার্ড আছে, আমি বারবার বলছি এইগুলা যদি আপনি ভালো করে দেখে নেন তাহলে অবশ্যই প্যাডাগজিতে আপনি মাস্টার হতে আপনাকে কেউ আটকাবে না। কোয়েশ্চনে যাওয়ার পর প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনি হালুয়া করতে পারবেন। তারপর দেখুন ডাইভার্জেন্ট থিঙ্কিং বা বিভিন্ন চিন্তা ভাবনা, যখনই ডাইভার্জেন্ট থিঙ্কিং দেখবেন তখন সেটা পজিটিভ হয়ে যাবে, আর কনভার্জেন্ট থিঙ্কিং যখন দেখবেন তখন সেটা কি হয়ে যাবে, নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। ক্লিয়ার? ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে একটা প্রশ্নের অনেকগুলা সমাধান, একটা প্রশ্নের, যেমন এখানে প্রশ্ন আছে প্রশ্নের অনেকগুলা সমাধান, এটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। এস ফর এক্সাম্পল, যদি আপনাকে বলা হয় যে তুমি তোমার আজকে তুমি বাড়িতে কি দিয়ে খাবার খেলে, একটু আলোচনা করো, একটু বলো তো তুমি কি দিয়ে খাবার খেলে, তখন বিভিন্ন ছাত্র বিভিন্ন ধরনের আনসার দেবে। ক্লিয়ার? আর যদি আমি প্রশ্ন করি ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, তখন সবার মুখ থেকে কিন্তু একটাই আনসার আসবে, অর্থাৎ আনসারটা কি থাকে, ফিক্স। আর যখনই আনসারটা ফিক্স থাকে সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, এটা হচ্ছে নেগেটিভ টার্ম। ক্লিয়ার? আর যখন ডাইভার্জেন্ট থিঙ্কিং, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং এর আরেকটা নাম হচ্ছে কি, ওপেন এন্ডেড, এটা আপনারা মাথায় রাখবেন। ডাইভার্জেন্ট থিঙ্কিং এর আরেকটা নাম হচ্ছে ওপেন এন্ডেড। পরীক্ষা ডাইভার্জেন্ট না দিয়ে ওপেন এন্ডেড দিতে পারে, একই ব্যাপার। কনভার্জেন্ট থিঙ্কিং এর আরেকটা নাম হচ্ছে ক্লোজ এন্ডেড, জানি না এখানে আছে কিনা না, তবু আপনাদের বলে দিলাম। তো এই ডাইভার্জেন্ট থিঙ্কিং যখন থাকবে এটা হচ্ছে ওপেন এন্ডেড, আর কনভার্জেন্ট থিঙ্কিং যখন থাকবে এটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড। যখনই আপনারা এইগুলা দেখবেন কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, তখনই সেগুলো আপনারা কি করবেন, কারেক্ট করে দেবেন। থিঙ্কিং বা ব্রেন স্টর্মিং, অর্থাৎ চিন্তা ভাবনা করা কিংবা মস্তিষ্কের ঝড় উঠানো, আগে যে বলেছিলাম যে ব্রেন স্টর্মিং মানে চিন্তাধারা করা, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। ওভার থিঙ্কিং, এখানে দেখুন থিঙ্কিং একটা জিনিস আর ওভার থিঙ্কিং আর একটা জিনিস, খুব ভালো করে এক এক করে দেখতে হবে। থিঙ্কিং চিন্তা ভাবনা করা ঠিক আছে, পজিটিভ ওয়ার্ড, কিন্তু ওভার থিঙ্কিং করা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ভালো করে বুঝতে হবে। অতিরিক্ত চিন্তা ভাবনার ফলে কি হয়, ছাত্রদের মধ্যে স্ট্রেস সৃষ্টি হয়, চাপের সৃষ্টি হয়। আমি কি করব, আমাকে করতে হবে, কি করে করব, কি করে করব, কি করে করতে হবে, না করলে ছাত্র আমার স্যার আমাকে বকা দেবে, কি করে করব, যদি আমি না করি তাহলে এক্সামে আমি পাস করতে পারবো না। এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা যখন ওভার থিঙ্কিং যখনই ইউজ হবে দেখবেন তখন সেটা কি হবে, নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। আর সাধারণত কোনো একটা বিষয় নিয়ে ছাত্ররা চিন্তা করছে তার ব্রেনের মধ্যে, তারপর সেটাকে কি করা যায়, সে চিন্তা করে বের করেছে, দ্যাট ইজ কল্ড পজিটিভ। তারপর ইনোভেটিভ কিংবা ডায়নামিক, ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী, আর ডায়নামিক হচ্ছে গতিশীল। তো ইনোভেটিভ আইডিয়া, আমরা বলি না যে ইনোভেটিভ আইডিয়া কিছু নতুন কিছু আইডিয়া দাও, তো ছাত্ররা যখনই কিছু নতুন কিছু আইডিয়া দেবে, নতুন একটা ছাত্র, ধরে নিন আপনি একটা ম্যাথস করালেন তাকে, একটা সিস্টেমে তাকে আপনি একটা প্রশ্ন করালেন, সে কি করলো আরেকটা প্রশ্ন অন্য একটা সিস্টেমে করে নিল, আপনি দেখলেন যে এটা ঠিক আছে কিন্তু আপনার সিস্টেম মতে হয়নি,
তবু আপনি সেটাকে কারেক্ট করবেন, এটা পজিটিভ। কারণ সে কি করেছে এখানে, এখানে সে ইনোভেটিভ আইডিয়া লাগিয়েছে, সে নতুনত্ব কিছু একটা প্রকাশ পেয়েছে, সে ক্রিয়েটিভিটি করছে, ডিসকভার করছে, দ্যাট ইজ ওয়াই পজিটিভ। এখানে রিজিড কিংবা স্ট্যাটিক যদি হয় তাহলে ডায়নামিক মানে গতিশীল, মানে জিনিসটা চলতে থাকবে, আর স্ট্যাটিক্স মানে স্থির, জিনিসটা এক জায়গায় বসে থাকবে। রিজিড মানে হচ্ছে অনমনীয়, রিজিড মানে হচ্ছে অনমনীয়, যেটাকে সহজে সংশোধন করা যায় না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর রিজিটের জায়গায় যদি আমার ফ্লেক্সিবল থাকতো, রিজিটের জায়গায় যদি ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবলের বাংলা হচ্ছে কি ভাই, ফ্লেক্সিবলের বাংলা হচ্ছে নমনীয়। তো যখনই ফ্লেক্সিবল বা নমনীয় থাকবে সেটা হবে পজিটিভ ওয়ার্ড। কারণ আমি একটা নতুন নিয়ম বানিয়েছি, তো এই নিয়মটা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা ক্লাসে বিভিন্ন নিয়ম বানিয়ে থাকি ছাত্রদের শেখানোর জন্য। এই নিয়মটা আমি সময় সাপেক্ষে খুব সহজে যে নিয়মটা আমি পরিবর্তন করতে পারি এটা হচ্ছে ফ্লেক্সিবল। আর যে জিনিসটা মানে পরিবর্তন করতে অনেক কষ্ট হয় দ্যাট ইজ কল্ড রিজিড, ঠিক আছে না? তো এই যে যেটা রিজিড কিংবা অনমনীয় হবে বা স্থির হবে, এটা সবসময় আমার নেগেটিভ ওয়ার্ড হবে, এটা সবসময় কারেক্ট আনসার হবে না। আর যখনই আপনার পজিটিভ ফ্লেক্সিবল বা নমনীয় যখন থাকবে তখন সেটা কিন্তু আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। ইন্টিগ্রেটেড ম্যানার মানে সমন্বিত পদ্ধতি, সবাইকে মিলেমিশে একসঙ্গে। আইসোলেটেড বিচ্ছিন্ন, আগে বলেছিলাম এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন, ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কোরিলেশন উইথ লাইফ, জীবনের সাথে সম্পর্ক, ঠিক আছে? তো জীবনের সঙ্গে সম্পর্ক মানে কোরিলেশন উইথ লাইফ, অর্থাৎ যে কোনো, ওই যে আগে যে আমি একটা ম্যাথ আপনাদের কিছু আগে করাছিলাম যে 5+2 মানে কত, এটা সে পারছে না, তো এটা সে যেহেতু পারছে না সেই হেতু তাকে আমি সরাসরি একটা দোকানে নিয়ে গেলাম, শপে নিয়ে গেলাম, এখানে তাকে আমি তার জীবনের সঙ্গে আমি রিলেট করছি বা সম্পর্ক স্থাপন করছি, তুলনা করছি, দ্যাট ইজ কল্ড, যখন ওই কোরিলেশন উইথ লাইফ হবে তখন সেটা কি হবে, আমার কারেক্ট হবে। এখানে স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাকশন, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, এখানে শাস্তি বলতে পানিশমেন্ট, এই দেখুন এখানে আছে পানিশমেন্ট। তো যেখানেই আপনার এই ধরনের পানিশমেন্ট কিংবা শাস্তি দেখবেন যে ছাত্রদেরকে পানিশমেন্ট করতে হবে, সেটা শারীরিক শাস্তি হোক, মানসিক শাস্তি হোক, যে কোনো ধরনের শাস্তি হোক, এটা কিন্তু নেগেটিভ হবে। আর কোনো কিছু স্ট্রিক্ট হবে না, আগে বলেছিলাম স্ট্রিক্ট বা কঠোর, কঠোর ডিসিপ্লিনারি অ্যাকশন হোক আর কঠোর পড়াশোনা হোক বা স্ট্রিক্ট যে কোনো কিছু যদি স্ট্রিক্ট হয় তাহলে সেটা কি হবে, নেগেটিভ। তারপর হচ্ছে লার্নিং বাই ডুইং, মানে হাতে কলমে শেখা, ছাত্ররা নিজে করে কোনো কিছু যখনই শিখবে তখন সেটা হয়ে যাবে লার্নিং বাই ডুইং বা হাতে কলমে। আরও কিছু আছে আমরা দেখব। আর রেসপেক্ট, রেসপেক্ট মানে হচ্ছে কি স্যার, সম্মান, সম্মান করা, ছাত্রদেরকে সবসময় সম্মান করতে হবে, তাদেরকে এফেকশন মানে স্নেহ করতে হবে। এনকারেজমেন্ট মানে উৎসাহ করতে হবে। কিউরিয়াসিটি, তাদের মধ্যে কৌতূহল জাগাতে হবে। এই শব্দগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিউরিয়াসিটি মানে কৌতূহল। তারপর পানিশমেন্ট দেওয়া যাবে না বলেছিলাম। বার্ডেন মানে বোঝা, নিরুৎসাহ করা যাবে না, আমরা সবসময় কি করব, উৎসাহ দেব, এনকারেজ করব, কিন্তু ডিসকারেজ করব না, সবসময় তাকে এনকারেজ করতে হবে, এনকারেজমেন্ট করতে হবে, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। কিন্তু যখনই আমরা তাকে ডিসকারেজ করবো, নিরুৎসাহ করব, এই তোমার দ্বারা কোনো কিছু হবে না, এ ধরনের আমরা কখনো করব না। আমাদের উচিত যে ইয়েস, পজিটিভলি করতে হবে যে ইয়েস তোমার দ্বারাই সব কিছু হবে। তারপর এই যে লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতি, প্রত্যেকটা পদ্ধতি ভালো, ঠিক আছে, কিন্তু লেকচার মেথড কিন্তু নেগেটিভ ওয়ার্ড। কারণ লেকচার মেথড জেনারেলি ইউজ হয় হাইয়ার এডুকেশনে, হাইয়ার এডুকেশন বা হাই ক্লাসে, যেমন কলেজে গেলে আমরা কি করি, লেকচার মেথড ফলো করি, টিচাররা লেকচার দিচ্ছেন, লেকচার থেকে আমরা কি করি, নোটস তৈরি করি, কিংবা আমরা তার লেকচারের মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করি বা বুঝে নেই। কিন্তু এজ এ প্রাইমারি লেভেলে আপনি কি করতে পারবেন না, লেকচার মেথডটা ইউজ করতে পারবে না, ছাত্ররা কোনো কিছু বুঝবে না। আপনি যদি একাই আর লেকচার মেথড রিলেটেড উইথ টিচার সেন্ট্রিক মেথড, এটা মাথায় রাখবেন। যদি প্রশ্ন আসে লেকচার মেথডটা কিসের সঙ্গে জড়িত, আমরা বলে দেব এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে টিচার সেন্ট্রিক, এটা টিচার সেন্ট্রিকের সঙ্গে কানেক্টেড, ক্লিয়ার? তারপর দেখি কি বলেছে, সিটিং কোয়াইটস মানে নীরবতা, ছাত্ররা শান্ত শিষ্টভাবে বসবে, একদম নীরবতা পালন করবে সেটাও না, কারণ সে যদি নীরবতা পালন করে তাহলে সে কি বুঝলো কি বুঝলো না এটা আমরা কি করে বুঝলাম। সাইলেন্ট ক্লাসরুম, এটাও কিন্তু নেগেটিভ। আমরা বলি না যে ছাত্ররা চুপচাপ থাকবে, হাল্লা চিৎকার করবে না, সেটা ঠিক আছে, কিন্তু যদি সে কি করে, যদি সে যে কিছু বুঝলো কিংবা না বুঝলো, যদি আমাকে যদি না বলে যে স্যার এখানে কোনটা শুদ্ধ কোনটা ভুল আমি কি করে বুঝলাম, কিন্তু সে যদি আমার সঙ্গে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, ছাত্র এবং টিচারের যে সম্পর্ক, এটা বন্ধুত্বমূলক সম্পর্ক হওয়া চাই, অর্থাৎ ফ্রেন্ডলি।
তো ফ্রেন্ডলি যখন হবে সে আমার সঙ্গে কথা বলবে, আমি তার সঙ্গে কথা বলবো। তো এখানে ছাত্ররা যদি ডাইরেক্ট নীরব থাকে, কোনো কিছু কথাই না বলে, তাহলে সে কি বুঝলো আর কি বুঝলো না সেটা অ্যাজ এ টিচার আমি কি করে বুঝবো? দ্যাট ইজ হোয়াই সিটিং কোয়াইটস অ্যান্ড সাইলেন্ট ক্লাসরুম এইগুলো হচ্ছে কি ভাই নেগেটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে জেন্ডার বেসড ক্লাস, লিঙ্গভিত্তিক শ্রেণী। যেমন ছেলেদের জন্য আলাদা ক্লাস, মেয়েদের জন্য আলাদা ক্লাস। ছেলেদেরকে আলাদাভাবে বুঝাবো, মেয়েদেরকে আলাদা করে বুঝাবো। ছেলেদেরকে বেশি বুঝাবো, মেয়েদেরকে কম বুঝাবো। মেয়েদেরকে বেশি বুঝাবো, ছেলেদেরকে কম বুঝাবো। এই ধরনের জেন্ডার বায়াস আমরা কখনো করতে পারি না। ক্লিয়ার? নেগেটিভ। কম্পিটিশন, প্রতিযোগিতা আগে বলেছি। ছাত্রদেরকে আমরা কখনো র্যাঙ্ক দিতে পারি না, র্যাঙ্ক কিংবা গ্রেড কিংবা রিওয়ার্ড। র্যাঙ্ক দেওয়া, গ্রেড দেওয়া, পুরস্কার দেওয়া বা মার্কস দেওয়া, নাম্বার দেওয়া। এখানে আরেকটা অ্যাড হবে মার্কস। মার্কস মানে নম্বর দেওয়া, নম্বর। কিংবা এখানে আরেকটা জিনিস অ্যাড হবে পাস ফেল। ছাত্রদেরকে আমরা পাস ফেল করাই না, ঠিক আছে ভাই? ছাত্রদের পাস হবে, ফেল হবে, এই ধরনের কথাবার্তা যখনই প্যাডাগজির কোনো টার্মে থাকবে, সঙ্গে সঙ্গে এটা আপনার নেগেটিভ হয়ে যাবে, এটা আপনার কারেক্ট অ্যান্সার হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পজিটিভগুলো দেখি। নয়েজি ক্লাস ইনক্লুশন, কোলাহলপূর্ণ অন্তর্ভুক্ত শ্রেণী, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এখানে কোলাহলপূর্ণ যদিও হাল্লা চিৎকার বুঝাচ্ছে না, কিন্তু এই যে এখানে বলেছিলাম যে কুইটস বা সাইলেন্ট ক্লাসরুম থেকে নয়েজি ক্লাসরুমটা পজিটিভ, কারণ এখানে ছাত্ররা যদি কিছু বুঝে না তাহলে সে আমাকে বলবে, নতুবা তার অন্য কোনো একটা বন্ধু বান্ধবকে বলবে। আর যখনই বলবে তখন তো সেখানে নয়েজি হবে, সাউন্ড হবে, কোলাহল হবে, তাই না? তো এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে জেন্ডার নিউট্রাল ক্লাস, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, জেন্ডার নিউট্রাল। কারণ এখানে বলছে জেন্ডার বেসড, জিনিসটা বুঝছেন? এখানে দেওয়া হচ্ছে বেসড, আর এখানে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে জিরো। জেন্ডার এখানে লিঙ্গ নিরপেক্ষ শ্রেণী হতে হবে। এখানে কি হতে হবে? লিঙ্গ নিরপেক্ষ শ্রেণী, মানে ছেলে মেয়ে সবাইকে সমানভাবে আমাকে শিক্ষাদান করতে হবে, বুঝাতে হবে, সবকিছু দিতে হবে। তারপর এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা। ডিসকাশন মানে আলোচনা। মোটিভেট বা ইন্টারেস্ট, ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা কিংবা আগ্রহ জাগাতে হবে। এই সবগুলো হচ্ছে কি ভাই পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো এতগুলো আমরা দেখলাম। এবার কিছু প্রশ্ন আমাদের আছে, তো এই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই খুব তাড়াতাড়ি। সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। এটা হচ্ছে 21 জানুয়ারি 2022 পেপার 1 এর প্রশ্ন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ চিলড্রেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ, শিশুদের ভাষা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? এক্সপোজার টু দ্যাট ল্যাঙ্গুয়েজ, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, কারেক্টিং দ্য মিস্টেকস, ইমিটেটিং দ্য অ্যাডাল্ট। এই ক্ষেত্রে তখন আগে বলেছিলাম এই যে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, আমরা যে বলেছিলাম ড্রিল শব্দটা আমরা নেগেটিভ ওয়ার্ডে পেয়েছি, তো তাই না? সুতরাং এটা আমরা সঙ্গে সঙ্গে কি করলাম, কেটে দিলাম। ইমিটেশন করা বা নকল করা আমরা দেখিয়েছি আপনাদের, নকল করা বা অনুকরণ করা ডাইরেক্ট। তো এই ধরনের শব্দ যখনই থাকবেন এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কারেক্টিং দ্য মিস্টেক, এই ক্ষেত্রে তার ভুলগুলো আমরা সংশোধন করব না। ভুলগুলো সংশোধন করব কখন? সবসময় যদি তার ভুল সংশোধন করতে থাকে আর সে ভুল করতে থাকে, তাহলে কি হবে? তার ভুলটা কেন হচ্ছে এটা তাকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং এটাও কিন্তু কারেক্ট আনসার হচ্ছে না। অর্থাৎ তাকে কি করতে হবে? সেই ভাষার সংস্পর্শে আসতে হবে। এক্সপোজার টু দ্যাট ল্যাঙ্গুয়েজ, যখনই সে এই ভাষার সংস্পর্শে আসবে তখনই তার এই ভাষার বিকাশ হবে। তারপর হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি এফেক্টিভলি মিনিমাইজড ইন দ্য ক্লাসরুম বাই, শ্রেণীকক্ষে মাতৃভাষার প্রভাব কার্যকরভাবে কমানো যেতে পারে। শ্রেণীকক্ষে মাতৃভাষার প্রভাবটা কার্যকরভাবে কি করে কমানো যেতে পারে? মাতৃভাষা আরও বেশি ব্যবহার করে, মাতৃভাষা থেকে উদাহরণ দিয়ে, লক্ষ্য ভাষায় প্রচুর সুযোগ দিয়ে, লক্ষ্য ভাষা থেকে সহজ ক্রমবিন্যস্ত পদ্ধতিতে উপকরণ প্রদান করে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এখানে আমরা কি করতে পারি? সবসময় আমরা সিম্পলে যাব। ক্লিয়ার ভাই? সবসময় আমরা লক্ষ্য ভাষা থেকে সহজ ক্রমবিন্যস্ত পদ্ধতি থেকে উপকরণ প্রদান করব, যাতে করে তাকে আমরা কিছু উপকরণ প্রদান করে দিলাম, ইনপুট তাকে দিলাম, তাকে আমরা একটা সাহায্য করলাম যে এই নাও এই জিনিসটা, আমি তাকে একটু ক্লু দিয়ে দিলাম আর কি, যে ওই ক্লু থেকে তুমি পরবর্তীতে যাও। এইভাবে তার মাতৃভাষার প্রভাব কার্যকরভাবে কমানো যেতে পারে। আর এখানে বলেছে মাতৃভাষার যে প্রভাবটা কমানো যেতে পারে। মাতৃভাষা যদি আরো বেশি ব্যবহার করি তাহলে তো মাতৃভাষার প্রভাব আরো বাড়বে। মাতৃভাষা থেকে যদি উদাহরণ দিই তাহলে মাতৃভাষার প্রভাবটা আরো বাড়বে। লক্ষ্য ভাষায় প্রচুর সুযোগ দিতে, লক্ষ্য ভাষা এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজে বেশি প্রেসার, বেশি সুযোগ দিলে এখানে মাতৃভাষার প্রভাব কম হবে না। অর্থাৎ লক্ষ্য ভাষা থেকে, যেমন ধরুন আমি তাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাতে চলেছি,
তো এই ক্ষেত্রে তার মাতৃভাষায় থেকে সহজ এবং ক্রমবিন্যস্ত পদ্ধতি উপকরণ প্রদান করব, যাতে করে সে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কনসিডারেড অ্যাজ এ গ্রেটার ডিটারেন্ট টু লার্নিং ইংলিশ? নিম্নলিখিত কোনটি ইংরেজি শেখার ক্ষেত্রে একটি বড় বাধা হিসাবে বিবেচিত হয়? ছাত্ররা যখন ইংরেজি শিখে তখন তারা বড় বাধা হিসাবে বিবেচিত হয়। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি শোনা এবং ব্যবহার করার সুযোগের অভাব। এখানে দেখুন সুযোগের অভাব রয়েছে, কারণ তার শিক্ষার্থীদের বাইরে বিভিন্ন ভাবে আউট ক্লাসরুমের বাইরে সে কি করে না, ইংলিশ ভাষাটা শুনতে পায় না। তো ইংলিশ ভাষাটা যেহেতু শুনতে পায় না, তার মধ্যে তার সেই ইংলিশ ভাষাটা যে চর্চা করার অপরচুনিটি নাই, যখন এটা তার কাছে খুব কঠিন লাগে। এটা কারেক্ট আনসার হবে। ইংরেজি একটি কঠিন ভাষা এটা না, ইংরেজি ধ্বনিগুলো অনিয়মিত, ইংরেজিতে বিশাল শব্দভাণ্ডার রয়েছে, সে ধরনের কোনো কথা না। কারেক্ট আনসার তার প্র্যাকটিসের সুযোগ নাই। যেমন আমরা মাতৃভাষা আমরা সবসময় যে কোনো ব্যক্তির সঙ্গে আমরা মাতৃভাষায় কথা বলি। আমরা বাড়িতে বা আমাদের বাড়ির আশেপাশে পরিবেশে বন্ধু বান্ধবের সাথে, তারপর বাড়ি মা বাবা বা বোন ভাই বোন যারা রয়েছে বা আশেপাশে যারা রয়েছে সবার সঙ্গে আমরা মাতৃভাষায় কথা বলি, যার কারণে মাতৃভাষা আমাদের অনেক বেটার। তো ইংরেজিটা আমাদের কাছে তো বেটার নয় কেন? তার কারণ শুধুমাত্র ক্লাসরুমে গেলে আমরা ইংরেজি শিখি বা ইংরেজিতে কথা বলার সুযোগ থাকে, সব স্কুলে থাকেও না, কিন্তু ইংরেজির শ্রেণীকক্ষের বাইরে আমরা ইংরেজি শুনিও না বা ইংরেজিটা ব্যবহার করি না, যার কারণে আমাদের ইংরেজি ভাষাটা একটা বড় কঠিন বাধা হিসাবে দাঁড়িয়েছে। এই প্রশ্নটা 8 জানুয়ারি 2022-এ আসা প্রশ্ন। দ্য লার্নার্স ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, একটা গঠনবাদী শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কি করে? ইন্টারেক্ট ইন গ্রুপ অ্যান্ড ক্রিয়েট নিউ আইডিয়া ইন দ্য ক্লাসরুম। নিউ আইডিয়া তারা করবে মানে ইনোভেটিভ আইডিয়া। ইনোভেটিভ আইডিয়া মানে ইন্টারেক্ট ইন গ্রুপ মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। পেন ডাউন অল অপশন ইন দ্য নোটবুক, তো নোটবুকে সব লিখে রাখবে, এটা কথা না। শুধুমাত্র বা অনলি যেখানে থাকবে আমরা বলেছি এটাকে কাটতে হবে, এটা কাটলাম। ডু নট ইন্টারেক্ট অ্যাট অল, একেবারে আলোচনা করে না, এটা কোনো কথা না। তো কারেক্ট আনসার দলে দলে আলোচনা করতে হবে, অর্থাৎ সবাই মিলে দলের মধ্যে আলোচনা করতে হবে এবং শ্রেণীকক্ষে নতুন ধারণা যখন তৈরি করবে তখন এখানে কি হবে? কনস্ট্রাকটিভিস্ট হবে। ক্লিয়ার? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনক্লুড, ভাষা শিক্ষার গঠনবাদী পদ্ধতির অন্তর্ভুক্ত হলো। ভাষা শিক্ষায় যেটা গঠনবাদী, যেটা অন্তর্ভুক্ত সেটা কি? একটি কার্যকর হাতিয়ার হিসেবে অনুশীলন করা, অভ্যাস গঠন, অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, ব্যাকরণের নিয়ম অনুশীলন করা। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে দেখুন ড্রিলিং, যখনই আমরা দেখলাম ড্রিলিং তখন আমরা কেটে দিলাম। ক্লিয়ার? হ্যাবিট ফরমেশন হয় না। ইনকোয়ারি বেসড লার্নিং, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আপনারা দেখেছিলেন এই অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, পজিটিভ নেগেটিভ ওয়ার্ড যখন দেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে ডিসকভার মানে অনুসন্ধান করা। অনুসন্ধান ছাত্ররা কখন করবে? যখনই সে কোনো কিছুটা ইনকোয়ারি করবে। ক্লিয়ার? তো অনুসন্ধান ভিত্তিক শিক্ষা বা খোঁজাখুঁজি বিষয়ক কথাবার্তা যখনই থাকবে তখন সেটা আমার পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে বা এটা আমার কারেক্ট আনসার হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অফ এরর অফ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? দেখুন ভাষা শ্রেণীকক্ষে ত্রুটি, ছাত্ররা কিন্তু ভুল করবে। ছাত্ররা কি করবে? ভুল করবে। তো ভুল সম্বন্ধে বা ত্রুটি সম্পর্কে নিচের কোনটা সত্য? এরর্স আর লার্নিং এরিয়াস অ্যান্ড ফিডব্যাক ফর বোথ লার্নার্স অ্যান্ড দ্য টিচার, যে ভুলগুলা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য শেখার ক্ষেত্র এবং ফিডব্যাক। শিক্ষার্থীরা ভাষা ব্যবহার করার সময় ত্রুটিগুলা তখনই সংশোধন করবেন না। আমি আগে বলেছিলাম যে আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করি না। যেমন আমার একজন ছাত্র কি করছে? পড়তে শুরু করছে, পড়তে পড়তে সে ওই জায়গাটা ভুল বলেছে, সঙ্গে সঙ্গে আমি তাকে বলবো না যে এটা ভুল হয়েছে। তাকে কি করতে হবে? সে তার সম্পূর্ণ পড়াটা শেষ হওয়ার পর তাকে বলতে হবে যে তোমার এই জায়গাতে ভুল হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা কি করি না? সংশোধন করি না, এটা ক্যান্সেল। শুধুমাত্র অনলি আছে, এটা ক্যান্সেল। দ্বিতীয় ভাষা প্রথম ভাষার হস্তক্ষেপের একটা ইঙ্গিত না, এখানে কোনো হস্তক্ষেপ ইন্টারফারেন্স করে না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো তার মানে কারেক্ট আনসার হচ্ছে ভুলগুলা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য শেখার ক্ষেত্র এবং ফিডব্যাক। অর্থাৎ কোথাও ছাত্ররা ভুল করছে এটা দেখে ছাত্ররাও বুঝতে পারে যে এখানে আমার ভুল হচ্ছে এবং শিক্ষকও বুঝতে পারেন যে এখানে তার ভুল হয়েছে, তাকে কি করতে হবে? ওই জায়গাটাকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য আমরা কি করি? বিভিন্ন মক টেস্টের আয়োজন করি এবং মক টেস্টে আমরা বলে থাকি যে টপিকে আপনার ভুল হচ্ছে ওই টপিকটা আপনি আরো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন ভাই। একজন ভালো শিক্ষক যিনি কি করেন? এটা পেপার 1 সেপ্টেম্বর 2015-এ আসা প্রশ্ন।
এ গুড টিচার ইজ ওয়ান হু, একজন ভালো শিক্ষককে শিক্ষার্থীদের শেখার জন্য প্রচুর সুযোগ দেন, শিক্ষার্থীদের শুধুমাত্র দরকারি তথ্য দেন, ধারণা এবং নীতি ব্যাখ্যা করেন। তিনি শিক্ষার্থীদের মুদ্রিত নোট দেন বা প্রিন্টেড নোট। আমি আগে বলেছিলাম যে নোট দেওয়া, শিক্ষার্থীদের ডাইরেক্ট নোট দেওয়া, প্রোভাইড নোটস, এটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তারপর শুধুমাত্র দরকারি তথ্য দিলে কি হবে, বাকিগুলো দিতে হবে না। ধারণা বা নীতি ব্যাখ্যা করা হবে না। এখানে অপরচুনিটি শব্দটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আমি আপনাদের দেখাচ্ছিলাম আজকের ক্লাসে। অপরচুনিটি বা সুযোগ দেওয়া, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। যখনই আপনারা এই পজিটিভ ওয়ার্ডটা দেখবেন, সঙ্গে সঙ্গে আপনারা ধরে নেবেন যেটা আপনার কি হতে চলেছে ভাই, কারেক্ট আনসার হতে চলেছে। সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর এরর মানে ভুলগুলা, আর ইন্ডিকেটস অফ লার্নিং, হ্যাম্পার ল্যাঙ্গুয়েজ লার্নিং, আর টু বি কারেক্টেড দেন এন্ড দেয়ার, শুড বি অ্যাভয়েডেড বাই নোটিশিং দেম। কোয়েশ্চন নম্বর 8, এটার প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই দেখুন, দেখুন, সঙ্গে সঙ্গে সংশোধন করে দেওয়া উচিত, অপশন নাম্বার সি। আর টু বি কারেক্টেড দেন এন্ড দেয়ার মানে সঙ্গে সঙ্গে কারেক্ট করতে হবে, এটা কেটে দিলাম। ছাত্ররা যদি ভুল করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে বা সেগুলোকে এড়িয়ে চলতে হবে না, আমরা এড়িয়ে চলবো না। হ্যাম্পার ল্যাঙ্গুয়েজ এগুলো ভাষা শিক্ষাকে বাধাগ্রস্ত করে না, ভুল হচ্ছে শিখনের একটা লক্ষণ। কারণ ভুল করলে কি হয়, পরবর্তী সময় ওইগুলাকে ঠিক করার কিংবা রিকভার করার একটা সুযোগ থাকে। আর ইন্ডিকেশন অফ লার্নিং, ক্লিয়ার? কোয়েশ্চন নম্বর 9, in a role play a student at the end said the news report is presented by the reporter Angshu and cameraman Priya. Angshu and cameraman Priya. The teacher said that instead of cameraman, you should say camera person. It indicates that the teacher is using. এখানে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যে জেন্ডার রিলেটেড যেটা বলেছিলাম, এখানে দেখুন একটা ভূমিকা অভিনয় করতে যাচ্ছে। অভিনয়ের শেষে একজন শিক্ষার্থী বলল, এই সংবাদ প্রতিবেদনটি উপস্থাপন করেছেন প্রতিবেদক অংশু এবং ক্যামেরাম্যান প্রিয়া। প্রতিবেদক অংশু এবং ক্যামেরাম্যান প্রিয়া। শিক্ষক বলেন যে তুমি ক্যামেরাম্যানের পরিবর্তে তোমার ক্যামেরা পার্সন বলা উচিত, কারণ ক্যামেরাম্যান বলতে কি বোঝায়, শুধুমাত্র ছেলেকে বোঝায়, মেলকে বোঝায়। আর ক্যামেরা পার্সন যদি বলি তাহলে কিন্তু ছেলে মেয়ে উভয়কে বোঝায়। তো ক্যামেরাম্যান এখানে প্রিয়া হবে না, আর ক্যামেরা ওমেন হবে না। এখানে কি হবে, ক্যামেরা পার্সন তোমার বলা উচিত। তার কারণ ক্যামেরা পার্সন বলতে আমরা ছেলে এবং মেয়ে উভয়কে বুঝি, অর্থাৎ লিঙ্গ নিরপেক্ষ ভাষা আমরা বলতে পারি। ক্লিয়ার না? কোয়েশ্চন নম্বর 9, তো এটা লিঙ্গ নিরপেক্ষ ভাষা, অপশন নম্বর ডি হবে। আর জেন্ডার বায়াসড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনটা? এই যে সে যে বলছে ক্যামেরা ম্যান, এই শব্দটা হচ্ছে লিঙ্গ বায়াসড মানে লিঙ্গ পক্ষপাত। শুধু এক লিঙ্গকে বলা হচ্ছে, পুরুষ লিঙ্গকে বলা হচ্ছে, স্ত্রীদেরকে বলা হয়নি। আর যদি ক্যামেরা পার্সন বলি তাহলে ছেলেকেও বোঝাচ্ছে, মেয়েকেও বোঝাচ্ছে। তো সবসময় আমরা এমন শব্দগুলো ইউজ করব যেটা আমাদের লিঙ্গ নিরপেক্ষ হয়, সবাইকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়, জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। ইউজিং রিয়েল ইয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিন্স ব্রিঙ্গিং সিটেড ল্যাঙ্গুয়েজ টু ডিসেম্বর 2019 আসা প্রশ্ন। ভাষা শ্রেণীকক্ষে রিয়েল ইয়া ব্যবহার করার অর্থ কি? কোয়েশ্চন নম্বর 10, শিক্ষার্থীদের মধ্যে বাস্তবসম্মত উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা। তারপর হচ্ছে শিশুর শেখার প্রকৃত স্তর সম্পর্কে অভিভাবককে অভিহিত করা, মানে প্যারেন্ট। এখানে প্যারেন্ট কি করবে ভাই, প্যারেন্টের কোনো কাজ নেই। রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট, যোগাযোগের জন্য বাস্তব পরিস্থিতি ব্যবহার করা। রিয়েল অবজেক্ট এজ এ টিচিং এইডস, যখন রিয়েলি আমরা বলবো তার মানে এখানে কোনো টিচিং এইডস ব্যবহার হচ্ছে, মানে উপকরণ, মানে একটা উপকরণ হিসেবে বাস্তব বস্তু ব্যবহার করা, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। অ্যাকর্ডিং টু চমস্কি, সেট অফ রুলস ইন দ্য মাইন্ড অফ হিউম্যান ইজ নোন এজ। চমস্কির মতে মানুষের মনের মধ্যে থাকা যে নিয়মাবলীর একটা সেট রয়েছে, এই সেটগুলো কি নামে পরিচিত? গ্রামার বক্স, সার্বজনীন ব্যাকরণ, সম্মিলিত ব্যাকরণ, না নিয়মাবলী বই? এটা নম চমস্কি বলেছিলেন যে শিশুদের মনে বা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা নিয়মের সেট অলরেডি থাকে, মাইন্ডের মধ্যে এগুলো থাকে, এটাকে বলেছিলেন সার্বজনীন ব্যাকরণ। ইনি আরো বলেছিলেন যে একমাত্র মানব শিশুই যে ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, তার মধ্যে একটা ডিভাইস কাজ করে যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং একটা সিস্টেমে সেটা কাজ করে, এটা নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। কথাটা বলেছিলেন নম চমস্কি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন দ্য সাইন ল্যাঙ্গুয়েজ, মানে সাংকেতিক ভাষা সম্পর্কে নিচের কোনটা সত্য?
সাংকেতিক ভাষার কোনো ব্যাকরণ নাই, সাংকেতিক ভাষার একটা ব্যাকরণ আছে। সাংকেতিক ভাষা হলো অঙ্গভঙ্গির একটি সমষ্টি। সারা বিশ্বে শুধুমাত্র একটি সাংকেতিক ভাষা আছে, শুধুমাত্র দেখলাম কাটলাম। ব্যাকরণ নাই না ব্যাকরণ আছে? তো সাংকেতিক ভাষা সাইন ল্যাঙ্গুয়েজের একটা কি থাকে, একটা গ্রামারও কিন্তু আছে। প্রত্যেকটা ভাষার এক একটা গ্রামার থাকে। Which of the following writing exercise is a good example of a teacher using a scaffolding? এটা হচ্ছে 10 জানুয়ারি 2022 একটা প্রশ্ন। নিচের কোন লেখার অনুশীলনটি একজন শিক্ষকের স্ক্যাফোল্ডিং ব্যবহারের একটা ভালো, স্ক্যাফোল্ডিং মানে সাহায্য করা বা সহায়তা করা। এই ক্ষেত্রে আমরা দেখি শিক্ষার্থীদের তাদের বাক্য বা ধারণা শুরু করার জন্য বাক্যের প্রারম্ভিক অংশ তাকে সরবরাহ করা। শিক্ষার্থীর লেখা শেষ করার পর একটি রুবিক্সের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা, ফলাফলটি তাদের সাথে শেয়ার করা। না, এটা হচ্ছে না। শিক্ষার্থীদের সাথে কয়েকটি বিষয়ের তালিকা শেয়ার করা পছন্দের বিষয় না। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1, প্রোভাইড স্টুডেন্ট উইথ সেন্টেন্স স্টার্টস ইজ বিং দেয়ার সেন্টেন্স অর আইডিয়া। আমরা ছাত্রদের কি করতে পারি, একটা আইডিয়া দিতে পারি, যে একটা তার একটা ক্লু দিতে পারি, একটা ক্লু, যে তোমাকে একটা ক্লু দিলাম, তুমি বাকি পুরো সেন্টেন্সটা তুমি বলে দাও, বা এই ধারণা তুমি পুরো বলো, তোমাকে একটু আমরা ক্লু দিয়ে দিলাম, একটু থেকে আমরা সাহায্য করলাম। তো এই যে একটু ক্ষুদ্র সাহায্য করাকে বাইগোরস্কির ভাষায় কি বলা হয়, স্ক্যাফোল্ডিং। এটা কিন্তু ভাষা শেখার ক্লাসেও কিন্তু বাংলাতে বা ইংলিশেও কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, ল্যাঙ্গুয়েজ 1 কিংবা ল্যাঙ্গুয়েজ 2তে। ক্লিয়ার? তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাসের আনসার কি। তো এই ক্লাসের পিডিএফ নোটস আমরা তা অ্যাপে পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যাপে আপনারা নোটসটা পেয়ে যাবেন, সম্পূর্ণ ক্লাসের পিডিএফ। তো এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড শব্দগুলো খুব ভালো করে আপনারা দেখে রাখবেন। পরবর্তী আরেকটা ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের যে ট্যাগ ওয়ার্ড, এই ট্যাগ ওয়ার্ডগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার?